নৌকার ধান এই দুটো মার্কায় বেশি ছিল। এর বাইরে দাঁড়িপাল্লা দীর্ঘদিন জোটের নির্বাচন করার কারণে সারা দেশে নির্বাচন করে নাই, জাতীয় পার্টির একই অবস্থা। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ 2008-এ আমরা 300 আসনে নির্বাচন করছি, 298 আর কি। এরপরে স্থানীয় সরকারগুলোতে আমরা নির্বাচন করছি। তো ফলে বাংলাদেশের মানুষ সবাই হাত পাখা এটা মুখে মুখে আছে, মার্কাটা বহন করতে সহজ সেটা। আর মূলত মার্কার শক্তিটা নির্ভর করে দলের শক্তির উপরে, আসলে মার্কা কি বার্তাটা দিচ্ছে। বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা যে হাত পাখা একটা বার্তা দেয় যে মার্কার পেছনে যে লোকটা আছেন তিনি সৎ, নিঃসন্দেহে সৎ, তার এবং তার দলের কোনো ধরনের কোনো দুর্নীতির কোনো অভিযোগ নাই। এই মার্কার পেছনে যে আছেন তিনি একজন পীর, বাংলাদেশের মানুষের প্রতি যার দায়বদ্ধতা ঐতিহাসিক লিগেসি ধরে এবং যারা সব কিছুকে এক ধরনের সমন্বয়বাদীদের মধ্যে দিয়ে যায়। এই মার্কার পেছনে যে লোকটা আছেন বা যারা আছেন তারা তাদের রাজনৈতিক শক্তিকে কোনো ধরনের মানে জাগতিক চাওয়া পাওয়ার সাথে সমন্বয় করেন না, তাদের আদর্শটাকে তারা অটল অবিচলভাবে ধরে রাখেন। এই মার্কার পেছনে যারা আছেন তারা ইসলামী শরিয়াকে সর্বত্র সর্বার আগে তারা রাখেন, তারা আদর্শের জন্য দুনিয়াবী অনেক কিছু তারা ত্যাগ করেন। ফলে হাত পাখার পক্ষে হাত পাখা একটা ইউনিক মার্কা হয়ে দাঁড়াইছে, বাংলাদেশের জনমানুষের মুক্তির মার্কা। এবং আপনি দেখবেন আগামী নির্বাচনে দীর্ঘমেয়াদে হাত পাখা বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী অবস্থান এবং দেশ পরিচালনার একটা জায়গায় হাত পাখা ইনশাআল্লাহ চলে যাবে। আমরা জানি যে আপনারা আসলে 11 দলীয় জোটের মধ্যে আসলে ছিলেন, মূলত এই শক্তির কারণে, আপনি শক্তির কথা বলছিলেন, এই শক্তির কারণেই কি আলাদা হয়ে গেলেন কিংবা শক্তির কারণে না, কিন্তু হাত পাখার এই যে বৈশিষ্ট্যগুলো না, এই বৈশিষ্ট্যের কারণে আমরা থাকতে পারি নাই। বিষয়টা হলো আমরা তো সমন্বয় করছিলাম হলো ইসলামকে কেন্দ্র করে, ইসলাম প্রতিষ্ঠার জন্য, শরিয়াকে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু পরবর্তীতে দেখা গেল এই যে সমঝোতা থেকে ইসলামটা হারিয়ে গেছে। সর্বশেষ যে ঘোষণা আসছে 3টা লক্ষ্য বলা হয়েছে নির্বাচন ঐক্যের, একটা হলো 300 আসনে প্রার্থী দেওয়া, হ্যাবোটের পক্ষে প্রচারণা চালানো, আর একটা হলো জুলাই সনদের পক্ষে। সবগুলো ভালো কথা, কিন্তু ইসলাম কোথায়? আমরা তো ইসলামের জন্য আলাদা হয়েছিলাম, তো এটা একটা কারণ, ইসলাম ছিল না। আমরা শরিয়াকে সবার আগে রাখি। আমরা তো আরেকটা বিষয় আসলে দর কষাকষি দেখছিলাম আপনাদের আসন সমঝোতা নিয়ে, এটা কি একটা বড় কারণ? আসলে না, বড় কারণ না। আসলে সামাজিক বন্ধন যেগুলো হয় এটা একটা কারণে ভাঙেও না, একটা কারণ করেও না, অনেকগুলো কারণ নিয়ে ভাঙে, অনেকগুলো কারণ নিয়ে করে। তো প্রধানতম কারণ ছিল ওইটা, সাথে সাথে আসনও একটা সমস্যা তৈরি করছে। আসনের সংখ্যাটা খুব বড় ব্যাটার না ভাই, 40-45 ধরতো, কিন্তু আমরা যে আসনগুলো জেতার মতো ছিলাম সেই আসনগুলো যখন পাইলাম না, আদর্শও নাই, আসনগুলোও নাই, তখন আমরা আমাদের পথ আমরা চলি আর কি। মনোনয়ন প্রত্যাহারের সুযোগ নেই, কিন্তু ঘোষণা দিয়ে দিবেন। এবং জামাত যেহেতু ঐতিহাসিকভাবেই চেন অফ কমান্ড মেনটেন করে, সেই হিসেবে জামাতের লোকবল, জামাতের নেতাকর্মীরা ভোট দেওয়ার ক্ষেত্রে এনসিপি প্রার্থীকে ভোট দিতে কোনো কার্পণ্যবোধ করবে না কিংবা কোনো সমস্যা হবে বলে আমরা তো দেখলাম যে সরার তুষারের আসনে যিনি আসলে জামাতের প্রার্থী তাকে এক প্রকার অবরুদ্ধ করে রাখা হয়েছে, তিনি যাতে আসলে এটা আমরা দেখেছি এই বিষয়টি। দেখুন আসলে এটা খুব স্বাভাবিক হতে পারে, কারণ একটা মানুষ গত কয়েক বছর ধরে কাজ করছেন, জনগণের সাথে গিয়েছেন। অনেক জায়গায় আমরা দেখেছি যে নতুন জায়গাতে কাজ করতে গেলে মানুষ চাচ্ছেন যে পুরান ব্যক্তি থাকুক সেখানে, আমাদের একটা আবেগ কাজ করে মানুষের, সেটি হয়েছে। কিন্তু উনি যে যেতে পারেননি, কিন্তু ওনার যে এমন না যে উনি ইলেকশন করতে চান। যেহেতু জামাত চেন অফ কমান্ড মেনটেন করেন, জামাতের খুবই সিস্টেমেটিকটা সুন্দর, সিস্টেমটা সুন্দর, সেহেতু উনি অবশ্যই ঘোষণা দিবেন, অফিসিয়ালি সেন্ট্রাল থেকে ঘোষণা যাবে। এবং জামাতের নেতাকর্মীরা কিন্তু আমাদের সঙ্গে কাজ করছেন এবং কাজ করবে বলে কি হবে এনসিপির যে দুটো আসন, এনসিপি যে দুটো আছে, আমরা তাদেরকে ইতিমধ্যেই বলে দিয়েছিলাম যে তারা যেন প্রত্যাহার করেন, কিংবা কিন্তু ওনারা কোনো একটি কারণে প্রত্যাহার করতে পারেননি। এই বিষয়ে দল ইলেকশন কমিশনকে জানিয়ে দিবেন, যেন তাদেরকে যেন ফাইনালি হয়তো তাদের বিষয়ে যেন সিদ্ধান্ত নেওয়া হয়। যোগ দিয়েছে ভোলার চরফেশনের যিনি সভাপতি, তিনিও জামাতে যোগ দিলেন। এর মানে কি, মানে আপনাদের দলের যারা আসলে কর্মী আছেন তারা কি এটা নিয়ে মনক্ষুণ্ণ? আচ্ছা, আলহামদুলিল্লাহ, এই যে নিউজগুলো আসছে না, নিউজগুলো সত্য না। প্রত্যেকটা আমি যাচাই করে দেখছি, প্রত্যেকটা নিউজই ভুল। এখন কি ধরেন চরমনায় একটা দরবার, একটা পীর সাহেব, ওইখানে অনেক মানুষ চরমনায় থেকে যায় এবং চরমনায় পীর সাহেবরা 1 বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা থানা টাচ করে আসেন। অনেক মানুষ তাদের মাহফিলে যায় এবং তাদের মাহফিলের একটা প্রচন্ড রকম প্রভাবক শক্তি আছে। চরমনায় মাহফিলে গেলে তার দাড়ি উঠে যায়, টুপি ডেজিগনেটেড বলা হচ্ছে যে চরফেশনের সভাপতি, ওইটা আমি বলছি। আচ্ছা, তো আমরা এরা যারা গেছে চরমনায় আসা যাওয়া করছে, কিন্তু আমরা যাচাই করে দেখছি এদের কেউই আমাদের পার্টির সাথে ওইভাবে সম্পৃক্ত না। ইসলামী আন্দোলন বাংলাদেশে তো পার্টির কাঠামো থাকে, 2 বছর পর পার্টি নবায়ন হয়, মিটিং হয়, সাপ্তাহিক মাসিক রিপোর্ট আসে, তারা কেন্দ্রে একটা ইয়ানত দেয়, তারা তাদের কাছে সার্কুলার যায়, সার্কুলার বাস্তবায়ন করে। এই যে কাঠামো, এই কাঠামোর মধ্যে তার কেউই সম্পৃক্ত ছিল না। আমি একটা সুনির্দিষ্ট হয়ে বলি, একদিন আসলো যে আমাদের ঢাকা 9-এর মধ্যে দাসের কান্দির একজন নাকি যোগ দিছে, ঢাকা 9-এর যে প্রার্থী জামাতে, তিনি গিয়া তাদের যোগদান গ্রহণ করছেন। খবর নিয়ে দেখা গেল যে তারা আমাদের চরমনায় মাহফিল যায়, লঞ্চে একটা কমিটি করা হয়েছে, লঞ্চ কমিটি দায়িত্বশীল। মানে এই ধরনের দুষ্টামি যারা করছে, আমি আসলে জামাত নেতৃবৃন্দকে বা যারা এটা প্রচার করছে তাদের তো আক্ষেপ লাগে যে ইসলামী আন্দোলনের লোক জামাতে যোগ দিচ্ছে, এটা ফলো করতে হবে কেন? এটা আহামরি কিছু, আমাদের এত বড় কিছু না। তো এটা মনে হয় তাদের এক ধরনের হীনমন্যতা
এবং ইসলামী আন্দোলনের প্রতি এক ধরনের বড় প্রত্যাশা, ইসলামী আন্দোলন থেকে কটা লোক ভাগায় আনছি দেখাতে পারলে মনে হয় বড় হইলো, আদতে এরা কেউই আমাদের পার্টির মধ্যে নাই। এবং আপনি জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু একটা যেহেতু ধর্মীয় সংগঠন, এক ধরনের প্রচন্ড শক্তিশালী নিয়ন্ত্রণ। বিএনপির মতো এমন না যে কমিটি করে তা না, প্রতি মাসে আমার মাসিক মিটিং হয়, মিটিংয়ের প্রতিবেদন আমাকে দাখিল করতে হয়। এই ধরনের যেগুলো ক্লোজ রিলেশনের মধ্যে থাকে তারা একটা সংগঠনের মধ্যে। আচ্ছা, আমরা আসবো আপনার কাছে। আমরা একটু শাকিল আপনার কাছে যেতে চাই যে আমরা তো দেখছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের জোট থেকে বেরিয়ে গেল, এতে কি আপনাদের ক্ষতি হলো? দেখুন, ক্ষতির হিসাব নিকাশ তো করা যাবে 12 ফেব্রুয়ারিতেই। আমরা মনে করি যে যদি একসাথে থাকলে তো অবশ্যই শক্তি বাড়তো, তবে বেরিয়ে যে আমাদের খুব ক্ষতি হয়েছে সেটিও আমি বলবো না। তবে আমি মনে করি যে যে জোটটা হয়েছিল ইসলামিক এবং নন ইসলামিক দল বা ইসলামিক দল এবং মধ্যমপন্থী দলগুলোর, বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল যে সবাই একসাথে মিলে নির্বাচন করবে এবং মানুষগুলো সবাই চাচ্ছিল যে এই জোটটা আগামী বাংলাদেশকে লিড করুক। সেক্ষেত্রে হয়তো উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হতে পারে আর উভয় লাভবানও হতে পারে। পুরোটা নির্ভর করবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। সাম্প্রতিককালে আমরা দেখেছি যে নাসির এবং নাহিদ দুজনই আসলে একটা নোটিশ পেয়েছেন যে প্রচারণার জন্য, কি বলবেন? দেখুন, এইটি পুরোটাই এক পেশে এবং এটি ইসির কিংবা রিটার্নিং কর্মকর্তার এক চোখা একটা কর্মকাণ্ড বলে আমি মনে করছি। নাহিদের যেই শোকজ করা হয়েছে সেখানে শুধুমাত্র নাহিদের ছবি দেওয়া আছে আর বলা আছে গণভোটে হ্যাঁ দিন। সেখানে এনসিপির নামও লেখা নাই, সেখানে শাপলা কলি প্রতীকের কথা বলা নাই। তাহলে যেখানে গণভোট রাষ্ট্র নিজেই প্রচার করছে, সেখানে আমি এই রাষ্ট্রের নাগরিক বা আমি এই রাষ্ট্রের জনপ্রতিনিধি হওয়ার জন্য কাজ করছি, আমি প্রচার করতে গেলে যদি শোকজ খেতে হয়, এটি আইনের কোন ধারায় আছে এটা আমি জানতে চাই ইসির কাছে। এক, দ্বিতীয়টি হচ্ছে যখন আরেকটি দলের প্রধান আসার কারণে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছেড়ে গেল তার ছবি দিয়ে, তার দলের নাম দিয়ে, সেটি কি সেমভাবেই শোকজ হওয়ার মতো নয়? তৃতীয় হচ্ছে বর্তমানে দেখছি যে বিএনপির লোকজন তারা ফ্যামিলি কার্ড নামে একটা কার্ড বিক্রি করছেন মানুষের কাছে ভোট দেওয়ার জন্য, ভোট চাচ্ছেন। এটি কি শোকজের মধ্যে নয়? 100% শোকজের মধ্যে পড়ে। অথচ ইসি তাদেরকে শোকজ করা তো বালাই নাই, বরং ইসি তাদেরকে আরো এক্সেলারেট করছে, আরেকটু তাদেরকে বেশি হাওয়া দিচ্ছে, না আপনারা করেন, বা বলছে এটা তো আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না। আর অপরদিকে আমরা রাষ্ট্রের কাজকে সহজ করার চেষ্টা করছি, আমাদেরকে আচরণবিধি লঙ্ঘনের কথা বলা হচ্ছে। এটি পুরোটা এক পেশে বলে আমি মনে করছি। সেক্ষেত্রে কি মানে ইসি কি একটা লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে আসলে নাই, কি বলবেন? এখন পর্যন্ত আমি মনে করি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বাংলাদেশে, কারণ ইসির কর্মকাণ্ড এবং ইসির যে কার্যক্রম পুরোটাই এক পেশে হয়েছে এবং পুরোটাই একচোখা হয়েছে। আমি একটু উদাহরণ দিয়ে বলি, ইসিতে যে আপিল শুনানি হয়েছে মনোনয়ন প্রত্যাশী বা মনোনয়ন বৈধ অবৈধতা নিয়ে, আপনি জেনে থাকবেন, দেখেছেন মিডিয়ার কল্যাণে, সেখানে আমি উপস্থিত ছিলাম, প্রত্যেকদিন উপস্থিত ছিলাম ইসির শুনানিতে। বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাফি নিয়ে ইসি তার আপিলে যেই পরিমাণ ন্যাক্কারজনকভাবে আদেশ দিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে আইন ভঙ্গ করে এরকম আদেশ দেওয়াটা কোনোভাবেই উচিত ছিল না কিংবা সুন্দর ছিল না। জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা এটা আশাই করি নাই যে আইনের বরখেলাফ করে ইসির মতো একটি সরকারি ইনস্টিটিউট এরকম কাজ করবে, এবং সেটি নিয়ে আমরা বারবার কথা বলেছি, কিন্তু ইসি এই বিষয়ে ভ্রুক্ষেপ করেনি, বরং ইসি বলেছেন কি, আমরা একটা স্ট্যান্ড নিয়েছি, আমরা এটা করতে চাই। আমরা এটা বলেছি যে আপনি আইনের বাইরে গিয়ে কোনো স্ট্যান্ড নিতে পারেন না, আপনার আইনে ক্ষমতা দেয়নি। তারা সংবিধানকে লঙ্ঘন করে, সংবিধানকে বাইপাস করে তারা নিজের মতো করে একটি স্ট্যান্ড নিয়ে কিন্তু এই দ্বৈত নাগরিকদেরকে এবং ঋণ খেলাপিদেরকে ইলেকশন করার বৈধতা দিয়েছে, যেটি বাংলাদেশের মানুষ মেনে নিবে না। আচ্ছা, আমরা একটু মারুফ আপনার কাছে সবশেষ একটু যেতে চাই যে আপনারা তো 32টা আসনে আসলে প্রার্থী দেননি, সবশেষ দেখলাম, তো সেক্ষেত্রে এই 32টা আসনে কি আপনারা কাউকে আসলে সমর্থন দেবেন? আচ্ছা, দিব। তার আগে একটা বলো যে বাংলাদেশের ইসি এবং সরকার একদিকে ঝুঁকে গেছে, সেটা কোন দিকে? সেটা হলো 3 দিকে, জামাত, বিএনপি, এনসিপি। তাদেরকে নিয়ে তারা জাতিসংঘে গেল। গতকালকে বোধহয় একটা জাদুঘর পরিদর্শনে গেছে, তার 3 জনকে নিয়ে গেছে। উনি যেন বলেই দিচ্ছে যে এদের মধ্যে সরকারি দল, বিরোধী দল। তো এইখানে সবচেয়ে বড় তারা পক্ষপাতটা করতেছে। এটার বিচার বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে দিবে। আর বাকি যে আসনগুলো এখন হলো 100, আমরা 59টাতে আমরা ইলেকশন করি, 259টাতে, 61টাতে, 41টাতে আমরা থাকছি না। তার মধ্যে 2টাতে আমরা মামুন সাহেবকে সমর্থন দিয়েছি, বাকিগুলোতে আমরা আমাদের দলীয় মুখপাত্র এবং যুগ্ম মহাসচিব গাজী ভাই বলছেন যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক কাউকে আমরা সমর্থন দিব। সেটা এখন হয়তো আলোচনার ভিত্তিতে কাউকে না কাউকে আমরা সমর্থন দিব। তবে আমাদের প্রধান উপদেষ্টা যে কাজটা করছেন, গতকালকে যেটা হয়েছে, তিনি 3 জনকে নিয়ে গেলেন কেন? বাংলাদেশ আর কোনো রাজনৈতিক দল নাই, এটা করছেন। তো সার্বিকভাবে একটু জাস্ট 5 সেকেন্ডে জানতে চাই যে সরকার কি আসলে এনসিপি দিকে ঝুঁকে পড়ছে? না, সরকার এনসিপির দিকে ঝুঁকে পড়ে নাই। এনসিপি হচ্ছে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে গর্ভবতী করে আসা একটা দল। এনসিপির দিকে ঝুঁকে পড়ার কোনো কথাই নেই। এখন উনি যে কথা বললেন যে 3 জনকে নিয়ে গেছেন, বাকিদেরকে নিয়ে যেতে পারেননি কেন? হয়তো অনেক সময় অ্যাকোমোডেশন ইস্যুস থাকে, অনেক সময় কি অ্যাকোমোডেশন জাতিসংঘেও ছিল, এখানেও ছিল। সেক্ষেত্রে হয়তো তবে আমি একমত ওনার সাথে এই জায়গাতে যে সরকারের উচিত বিশেষ করে বড় দলগুলোকে অবশ্যই সেখানে নিয়ে যাওয়া, নিলে ইসলামী আন্দোলনকেও নেওয়া উচিত ছিল। মারিয়ামণি, আপনি যদি আমাদেরকে বলেন যে আগামীকালকে তো শুরু হচ্ছে প্রচারণা, তো বরিশালে বিএনপির প্রচারণাটা কিভাবে আপনারা শুরু করতে যাচ্ছেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমস্ত বাংলাদেশ তথা সারা বিশ্বে খুব জনপ্রিয় একটি দল হিসেবে পরিচিত, এবং এই দেশে অসংখ্য নারী ভোটার রয়েছে
এবং আগামীকালকে আমাদের দুপুর 1টায় দোয়া মোয়াজ্জাদের মাধ্যমে ভোটের ক্যাম্পিং শুরু হবে এবং আমরা যারা নারীরা রয়েছি, বিশেষ করে দলের কর্মী হিসেবে যারা আছি, আমাদের এখানে যে কমিটি করা হয়েছে সেখানে অসংখ্য নারীদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আমরা নারীরা যারা আছি এরা ডোর টু ডোর যাব, ধানের শীষের পক্ষে কাজ করব এবং নারীর ভোটার সংখ্যা খুবই বেশি, বা বরিশালও সারা বাংলাদেশি নারীদের ভোটার সংখ্যা বেশি এবং বরিশালও একই অবস্থা। এবং আমরা অনেক আগ থেকেই বিভিন্নভাবে ক্যাম্পিং করে গিয়েছি এবং কিন্তু আগামীকালকে ধানের শীষের প্রতীক নিয়ে আমরা ডোর টু ডোর যাব, মাদের কাছে যাব, বোনদের কাছে যাব এবং তাদেরকে আগামীতে যেহেতু তারা অনেক বছর ধরে ভোট দেয়নি, ভোট দেওয়ার অভ্যাসটা অনেকের মধ্যে চলে গিয়েছে, তো তারা ভোট দিতে যখন আসে সকাল সকালে এসে ভোট দিবে, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগান নিয়ে আমাদের আর কি প্রচারণা হবে। সুতরাং ইনশাল্লাহ আমরা চিন্তা করি ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে সারা বাংলাদেশ থেকে এবং আমরা নারী কর্মী যারা আছি এরা এই ভোটের মাঠে আমরা অন্যতম ভূমিকা পালন করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। শুনছিলাম মারিমুন্নির কাছ থেকে। এবার রফিক ভাই, আপনি হচ্ছেন সুজনের সম্পাদক, ওই জায়গাটি থেকে আমি বরিশালের স্থানীয় যে প্রেক্ষাপট কেমন দেখছেন আপনি? আগামীকালকে থেকে শুরু হতে যাচ্ছে নির্বাচনী প্রচারণা, সেই অবস্থান আপনার কাছ থেকে শুনবো। হ্যাঁ, আমরা ধন্যবাদ আপনাকে যে আমরা বিগত নির্বাচনের যে তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত যে ধারাবাহিক কার্যক্রমগুলি আসছে, এই কার্যক্রমগুলি চলছে, তার মধ্যে প্রত্যাহার করা, তার মধ্যে দিয়ে একটি জোটবদ্ধ হওয়া, আবার জোট ভেঙে যাওয়া, এই যে একটি জটিল সমীকরণ, এই সমীকরণের একটি সমাপ্তি ঘটেছে যে প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে, এবং এই প্রতীক বরাদ্দের মধ্যে দিয়েও একটি গুপ্ত খেলা শুরু হয়ে গেছে। আমরা মনে করতেছি যে আগামীকালকের থেকে যে সকল দলগুলি নির্বাচনে অংশগ্রহণ করবে তারা যেন সুষ্ঠুভাবে তাদের প্রচারণা করে, নির্বাচন আচরণবিধি সুষ্ঠুভাবে তারা অনুসরণ করে এবং একটি সহমর্মিতা, একটি সম্প্রীতির মধ্যে দিয়ে যাতে করে তাদের প্রচারণা এই কাজগুলি যেন তারা করে। বিশেষ করে আমরা বলবো যারা আইনশৃঙ্খলার সাথে জড়িত আছেন তাদের যে নির্লিপ্ততা আমরা এতদিন দেখছি, আমরা মনে করি যে তারা একটি লেভেল প্লেইং ফিল্ড ব্যবস্থা করবে এবং সকলের প্রতি সমান সুযোগের একটি ব্যবস্থা করে। পাশাপাশি নির্বাচনের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসন যারা রয়েছে তারাও তাদের প্রত্যেকের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করবে, এটা আমরা প্রত্যাশা করি। তার মধ্যে দিয়ে একটি নির্বাচনী আবহ, আমরা কিন্তু আবহ বলতেছি, ইতিপূর্বে কিন্তু আমরা আবহটা দেখি নাই, কিন্তু একটি আবহ যেন তৈরি হয় এবং সেই আবহর মধ্যে দিয়ে মানুষের কাছে ভোট দেওয়ার জন্য একটি ব্যবস্থা পৌঁছে, মেসেজগুলি পৌঁছে, তারা কি কথা বলতে চায়, কি চায়, এবং তারা জনগণকে কিভাবে কনভিন্স করে নির্বাচনের মধ্যে দেওয়া কে কাকে বিজয় করে আনতে পারে। এবং আমরা সর্বশেষ যেটা চাবো যে এই যে পারস্পরিক নির্বাচনের প্রচারণা করবে তার মধ্যে দিয়ে অবশ্যই যারা জয়লাভ করবে বা যারা জয়লাভ করতে পারবে না তারা সেটাকে মানিয়ে নেবে, এইটি গ্রহণ করে নেবে, এটাও এই সহনশীলতাও আমরা চাচ্ছি তাদের কাছ থেকে। মারিমুন্নি, আপনি যদি ছোট্ট করে আমাদেরকে বলেন যে নারী ভোটারের বাইরেও কিন্তু তরুণ ভোটার প্রচুর, এবার বরিশালেও অসংখ্য তরুণ ভোটার রয়েছে, তাদেরকে কনভিন্স করার জন্য আপনাদের কিভাবে চেষ্টাটি চালাবেন? জি, আসলে 17 বছর কেউ ভোট দিতে পারেনি, যার কারণে সে আগের তরুণ ভোটারদের এখন অনেকেই এখন আর তরুণ নেই, তাদের একটা আকাঙ্ক্ষা ভোট দিবে। আবার এবছরও কিছু নতুন তরুণ ভোটার সারা বাংলাদেশে তৈরি হয়েছে। তো সবার কাছে আমাদের মেসেজ থাকবে একটাই, যে আগামীতে একটি সুন্দর সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষের কোনো বিকল্প নেই। শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে কাজ করার জন্য দেশনায়ক জনাব তারেক রহমান, আপনারা দেখেছেন তার কি পরিমাণ জনপ্রিয়তা বাংলাদেশে। সে যে বাংলাদেশে আসে, তাদের স্বদেশ প্রত্যাবর্তন থেকে শুরু করে আমাদের যে মরহুমা ম্যাডাম খালেদা জিয়া, তিনি যে মারা গিয়েছেন, তার জানাজায় দেখেছেন কি পরিমাণে কোটি কোটি লোকের অংশগ্রহণ। তো এর মধ্য থেকে মনে হচ্ছে যে যুব সমাজ বলেন, প্রবীণ বলেন, নবীন বলেন, বা আমরা যারা নারীরা আছি, ইয়াং যারা আছে, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সাধারণ জনগণ সকলে ধানের শীষে ভোট দিবে। এবং এই মেসেজটা বহুকাল আগ থেকে আমরা দিয়ে আসছি এবং আগামীকাল থেকে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনে নামবো এবং বরিশাল সিটি কর্পোরেশন 30টা ওয়ার্ড থেকে শুরু করে 5 আসনের সদর আসনের উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা তরুণ সমাজ থেকে শুরু করে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। ইনশাল্লাহ ধানের শীষের বিজয় সুনিশ্চিত এবং 300 আসনের মধ্যে তারা বিপুল সংখ্যক আসন নিয়ে সংসদে আসন গ্রহণ করবে। রফিক ভাই, আপনার কাছ থেকে জানতে চাই যে বরিশালে আপনি জানেন যে একটু অন্যভাবে নির্বাচনটি হচ্ছে, সেটি হচ্ছে যে জামাতে ইসলাম কিন্তু বরিশালে নির্বাচনে নাই। আজকে তারা, গতকালকেই তারা প্রত্যাহার করে নিয়েছে তাদের মনোনয়নটি। তো এখন বর্তমান যে প্রেক্ষাপট, কার সঙ্গে কার, অথবা কাদের সঙ্গে কাদের, অথবা একাধিকের সঙ্গে নির্বাচনী কিভাবে কি বলে যে কম্পিটিশনটা হবে, কি আপনার দৃষ্টিকোণ থেকে আমরা একটু শুনতে চাই। এই মুহূর্তে কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা চরম হবে এটা কিন্তু এই মুহূর্তে বলা যাবে না। তবে অবস্থা দৃষ্টিতে যেটা বোঝা যাচ্ছে, যেহেতু জামাত তার এই প্রত্যাহার করে নিয়ে গেছে, প্রার্থিতা প্রত্যাহার করছে, কিন্তু এর মানে এইটা না যে জামাত মাঠে চুপ করে বসে থাকবে। জামাতের একবারে এক ধরনের সমর্থন তারা দিয়েই কিন্তু ইসলামিক আন্দোলনকে তারা তাদের প্রত্যাহারটা করছে। কাজে
তারা নেপথ্যে সেই কাজটা তারা করবে, অপরদিকে বিএনপি তারাও মুক্ত। অন্যান্য দলগুলি সেরকম একটা ভূমিকা রাখবে। তবে সবচেয়ে বড় যে হিডেন খেলাটা হচ্ছে, সেই হিডেন খেলাটা হচ্ছে যে বিএনপি যে কথাটাই বলুক না কেন, কিন্তু জামাত এবং এই যে গ্রুপটা এনসিপি সহ জামাত এবং